হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের নতুন একটা অষ্টম শ্রেণীর লেকচারে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কিন্তু অলরেডি আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের লেকচারগুলো শুরু করেছিলাম। হ্যাঁ, প্রথম লেকচার আমরা অলরেডি দেখে ফেলছি। আজকে হচ্ছে আমরা দ্বিতীয় লেকচারের টপিকগুলা দেখার চেষ্টা করব। তো চলো ভাই দেখি আমরা আজকে আমাদের কি কি টপিক আছে। আজকে আমরা পড়াশোনা শুরু করবো হচ্ছে অ্যানিলিডা দিয়ে। তো তোমরা হচ্ছে ক্লাস 1-এ দেখছো আমরা প্রথম 4টা নন মেজর পর্ব কিন্তু শেষ করছিলাম, রাইট? আজকে আমরা পরবর্তী নন মেজর পর্বগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমেই দেখো আমরা কি দেখতেছি, অ্যানিলিডা। আমাদের পড়ার ফরম্যাটটা কি ছিল? আমরা আগে শব্দটা একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবো, তাই না? কারণ দেখো এই শব্দগুলো কিন্তু তোমাদের জন্য নতুন, তোমরা কিন্তু আগে এই অ্যানিলিডা শব্দটা হয়তো শোনো নাই, তাই না? তো আমাদের টার্গেটটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা শব্দ একদম ভেঙে ভেঙে পড়ানো, বুঝতে পারছি? দেখো এই যে আমি লিখলাম ইংলিশে স্পেলিংটা, হ্যাঁ, অ্যানিলিডা। এখন দেখো এই শব্দটা দুইটা পার্ট নিয়ে তৈরি, বুঝছো? এই যে প্রথম যে পার্টটা, এটা আসছে তোমার অ্যানুলাস শব্দ থেকে। অ্যানুলাস, অ্যানুলাস মানে কি জানো? আংটি। আমরা হাতে আংটি পরি না, রিং, সে আংটি, রাইট? আর ইডা, এই ইডা মানে হচ্ছে আকৃতি। ওকে, তার মানে যেসব জীবের বডিটা হচ্ছে অনেকগুলা আংটি আকৃতির অংশ নিয়ে তৈরি, তারাই হচ্ছে অ্যানিলিডা, তাই না? খুব ক্লিয়ার বিষয়টা। তাহলে তুমি যদি প্রথম বৈশিষ্ট্য খেয়াল করো, তাই না, আমরা নাম থেকে প্রথম বৈশিষ্ট্য লেখার চেষ্টা করি, তাহলে ওদের দেহটা মিললে কি হয় জানো? নলাকার হয়, টিউবের মতো হয়, লম্বা হয়। হ্যাঁ, যেমন ধরো এই কলমটা যেরকম শেপ না, একদম লম্বা টিউবের মতো সেরকম শেপটা হয়। তার মানে এদের বডিটা হচ্ছে নলাকার হবে ও আংটি আকৃতির অংশ থাকবে, তাই না? আংটি আকৃতির অংশ থাকবে, সেই অংশগুলোকে আমরা খণ্ড বলতে পারি, ঠিক আছে? টুকরা বলতে পারি, খণ্ড থাকতে পারে, তাই না? বুঝতে পারছি। যেহেতু এদের বডি হচ্ছে অনেকগুলা সেম সেম খণ্ড নিয়ে তৈরি, তাই না? অনেকগুলা একই রকম দেখতে খণ্ড নিয়ে তৈরি, তাই এই প্রাণীকে আমরা কি বলতে পারি? খণ্ডায়িত প্রাণী বলতে পারি, ঠিক আছে? কি প্রাণী বলবো বলো তো? খণ্ডায়িত প্রাণী। বুঝতে পারছি? আচ্ছা, গেল। আমাদের প্রথম বৈশিষ্ট্য শেষ। এবার হচ্ছে পরবর্তী বৈশিষ্ট্য। আমরা এখান থেকে আর কি ইনফরমেশন পড়তে পারি দেখার চেষ্টা করি। এরপর হচ্ছে আমাদের রেচন অঙ্গ। হ্যাঁ, মানে যে অঙ্গের মাধ্যমে সে হচ্ছে তার বডির যে বর্জ্য পদার্থ আছে সেটা ত্যাগ করে, তাই না? আমাদের বডির ক্ষেত্রে রেচন অঙ্গ কি? কিডনি, তাই না? কিডনির মাধ্যমে আমরা মূত্র বাইরে হচ্ছে নিষ্কাশন করি। সো ওদের বডিতে একই রকম ভাবে এরকম ভাবে একটা রেচন অঙ্গ আছে যার নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, নেফ্রিডিয়া গেল। আচ্ছা, এরপর ভাই পরবর্তী অংশ, সেটা কি? চলন অঙ্গ। অর্থাৎ কোনটা দিয়ে সে হচ্ছে চলাচল করে? সে হচ্ছে মেইনলি কিছু সিটা দিয়ে হচ্ছে চলাচল করবে, ঠিক আছে? এখন এখানে মজার বিষয় হচ্ছে সিটা কিন্তু সব ধরনের অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীর মধ্যে থাকে না। তাহলে কোথায় মেইনলি পাওয়া যায় না? সিটা পাওয়া যায় না হচ্ছে জোকে। তাহলে জোকে সিটা থাকে না, ঠিক আছে? বুঝতে পারলাম, ওকে। আচ্ছা, তাহলে এখন তুমি যদি এখানে উদাহরণগুলো পড়তে চাও, মানে কি কি প্রাণী এখানে থাকতে পারে অ্যানিলিডার মধ্যে, তাহলে আসলে আমরা একটু উদাহরণগুলো পড়ি। উদাহরণের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে কেঁচো, এবং বুঝতে পারতেছি থাকবে কি? জোক, তাই না? তোমার কেঁচো এবং জোক মিলে হচ্ছে আমাদের অ্যানিলিডা পর্বটা তৈরি করলো। ওকে, গেল। চলো আমরা আগাই তাহলে সামনে। আর্থ্রোপোডা। এখন আর্থ্রোপোডা বলতে আবার কি বোঝায়? আসলে আমরা শব্দটাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। আর্থ্রোপোডা, দেখো এই শব্দটাও কিন্তু দুইটা অংশ নিয়ে তৈরি হয়েছে। দেখো আর্থ্রো, এই শব্দটা আসছে তোমার আর্থ্রোস থেকে। আর্থ্রোস মানে কি জানো? সন্ধি। সন্ধি বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে জয়েন্ট, তাই না? সন্ধি মানে অনেকে আবার বুঝে না, তো আমি ইংলিশে লিখে দিই, এটা মানে কি? জয়েন্ট। ওকে, জয়েন্ট মানে কি? জোড়া দেওয়া। আচ্ছা, আর পোড়া আসছে তোমার পোডস শব্দটা থেকে। হ্যাঁ, পোডস। পোডস, পোডস মানে কি? পা। তাহলে আমাদের দাঁড়াইলো কি বলতো? জোড়া দেওয়া পা, তাই না? সন্ধি দেওয়া
পা। তার মানে চিন্তা করে দেখো, আমাদের ক্ষেত্রে আমি যদি একটু এক্সাম্পল দিই, আমাদের পা কিন্তু একটার সাথে আরেকটা জোড়া দেওয়া না, আমাদের পা হচ্ছে বডির সাথে জোড়া দেওয়া, তাই না? একটা পা কিন্তু আরেকটা পায়ের সাথে জোড়া দেওয়া না, খুব ভালো করে খেয়াল করি। বাট তুমি যদি একটা তেলাপোকা চিন্তা করো বা একটা ঘাস ফড়িং তুমি যদি চিন্তা করো, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো, একটা পা হচ্ছে আরেকটা পায়ের সাথে এরকম ভাবে জোড়া দেওয়া। বুঝতে পারছো? আমি আরেকটু ভালো করে বলি, আমাদের হাতের কথাই চিন্তা করো, আমাদের একটা হাত হচ্ছে বুকের সাথে কানেক্ট করা, আরেকটা হাত বুকের সাথে কানেক্ট করা, দুইটা হাত কিন্তু একে অপরের সাথে কানেক্ট করা না। বুঝতে পারছো? বাট আর্থ্রোপোডার ক্ষেত্রে কি হবে, আমি যদি হাত চিন্তা করি তাহলে দেখা যাবে কি একটা হাত আরেকটা হাতের সাথে কানেক্ট করা। বুঝতে পারছি? নামের মধ্যে শুধু পা আমি দেখতে পারতেছি, বাট শুধুই যে এখানে পাই জোড়া দেওয়া এমন কোনো কথা নাই, যত রকমের অঙ্গ আছে সবগুলাই কিন্তু জোড়া দেওয়া। ঠিক আছে? ঘাস ফড়িংয়ের অঙ্গগুলোকে আমরা পুরোপুরি অঙ্গ বলি না, এগুলোকে আমরা উপাঙ্গ বলি। হ্যাঁ, উপাঙ্গ, ছোট ছোট অঙ্গ, উপ অঙ্গ, সেখান থেকে উপাঙ্গ। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি আসবে, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে, তাই না? সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে, এটা কিন্তু প্রথম বৈশিষ্ট্য। উপাঙ্গ মানে যে শুধুমাত্র পা এরকম না, পায়ের সাথে আরো বেশ কিছু অংশ আছে, সেগুলো, হ্যাঁ, বেশ কিছু অঙ্গ তুমি চিন্তা করতে পারো, বেশ কিছু পার্টস আছে, সেই পার্টস গুলো কিন্তু একে অপরের সাথে জোড়া দেওয়া। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দেন আসে হচ্ছে ওদের যে দেহ, সে দেহ হচ্ছে একটা শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। বুঝতে পারছি? আমরা যখন চিংড়ি মাছ খাই আমরা দেখতে পারি কি চিংড়ি মাছের বাইরে একটা শক্ত আবরণ থাকে, তাই না? তো সেই জিনিসটা কোনো টেস্ট নাই, রাইট? আমরা যখন খাওয়ার চেষ্টা করি সেই আবরণটাকে আমরা আগে ছাড়াই নেই, রাইট? আচ্ছা, সেই আবরণটাকে আমরা কি বলি জানো? কাইটিন নির্মিত একটা আবরণ বলি, রাইট? তার মধ্যে দেহ হচ্ছে কাইটিন দ্বারা তৈরি, কাইটিন নির্মিত শক্ত আবরণে আবৃত থাকে। হ্যাঁ, শক্ত আবরণে আবৃত থাকে। আচ্ছা, এরপর আসো আর কি করতে পারি, তুমি যদি আবার ঘাস কি বলে ঘাস ফড়িং তো আমরা কমনলি দেখি না, তুমি যদি তেলাপোকার কথাই চিন্তা করো, দেখবা তেলাপোকার সামনের দিকে হচ্ছে এরকম ভাবে একটা অংশ থাকে, তাই না? এরকম এরকম করে, ওটাকে আমরা কি বলি জানো? ওটাকে আমরা বলি হচ্ছে শুঙ্গ বা অ্যান্টেনা। ওকে, এরকম অ্যান্টেনা কতগুলা থাকে? এক জোড়া থাকে। তার মানে কি বলতে পারি, এখানে এক জোড়া কি থাকবে? অ্যান্টেনা থাকে। হ্যাঁ, অ্যান্টেনা। এবং তাদের দেখার জন্য কি থাকে জানো? চোখের মতো একটা গঠন থাকে, যেটাকে আমরা পুঞ্জাক্ষী বলি। হ্যাঁ, পুঞ্জাক্ষী। তাহলে এক জোড়া পুঞ্জাক্ষী কিন্তু আমি এখানে পাবো। আমাদের অক্ষী বা চোখটাকে আমরা কি বলি? সরলাক্ষী, তাই না? রাইট? একটা চোখের মধ্যে একটা মাত্র ইউনিট আছে, এরকম। বাট ওদের কিন্তু এরকম না, ওদের পুরো চোখটা আবার অনেকগুলো ছোট 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 টুকরায় ভাগ করা থাকে। এই টুকরাগুলোকে আমরা ওমাটিডিয়াম বলি। অত কিছু তোমাদের লাগবে না, জাস্ট আমরা একটুকি পড়ি। হ্যাঁ, তাহলে এক জোড়া অ্যান্টেনা থাকে এবং এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী হচ্ছে দর্শনের কাজটা করে, বুঝছো? দেখার কাজটা করে। আচ্ছা, এরপর হচ্ছে রেচন অঙ্গ, তাই না? রেচন অঙ্গকে আমরা কিন্তু এক্সপ্লেন করে ফেলছি। রেচন অঙ্গ হিসেবে কে থাকে জানো? ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, গেল। এরপর আরেকটা কথা কি, ওদের যে দেহ গহ্বর, সেই দেহ গহ্বর হচ্ছে হিমোসিল নামে পরিচিত। ওকে, আচ্ছা, দেহ গহ্বর। আচ্ছা, এখন অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, ভাই দেহ গহ্বর বলতে আবার কি বোঝায়? দেহের ভেতরে থাকা খালি জায়গা, গহ্বর মানে কি? খালি জায়গা, তাই না? আমাদের বডির ভেতরে কিন্তু এরকম খালি জায়গা আছে, তাই না? বক্ষ গহ্বর, উদর গহ্বর, মাঝখানে একটা পর্দা থাকে, রাইট? বাট ঘাস ফড়িং এর বডিতে কিন্তু এমন কোনো জটিল স্ট্রাকচার নাই, পুরো বডি হচ্ছে একটা নির্দিষ্ট গহ্বরে বিস্তৃত থাকে, এরকম বিষয়টা। সেই গহ্বরটাকে আমরা কি বলতেছি বলতো? হিমোসিল বলতেছি। হ্যাঁ, হিমোসিল বলতেছি। ওকে, খেয়াল করে দেখো, কথা একটু খেয়াল করি যে সিল মানে হচ্ছে গহ্বর আর হিমো মানে রক্ত। তার মানে এই গহ্বরটা কি হয়? রক্তপূর্ণ হয়। বুঝতে পারছি? রক্তপূর্ণ হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার আসো ভাই আমরা একটু উদাহরণ পড়ার চেষ্টা করি। আসো একটু এক্সাম্পল দেখি। উদাহরণের মধ্যে যে আমরা যেগুলা নিয়ে এখন কমনলি আলোচনা করতেছি, যেমন তেলাপোকা বা আরশোলা। হ্যাঁ, তেলাপোকার ভালো নাম কিন্তু আরশোলা। তারপর ধরো হচ্ছে তুমি প্রজাপতি চিন্তা করতে পারো, তারপর ধরো হচ্ছে চিংড়ি চিন্তা করতে পারো,
ধর হচ্ছে কাঁকড়া চিন্তা করতে পারো। ওকে, বিষয়টা ক্লিয়ার? আশা করি এটা আমাদের গেল। আচ্ছা, এরপর আসো হচ্ছে পরবর্তীতে কি আছে দেখি, মলাস্কা। মলাস্কা, মলাস্কার ব্যাখ্যাটা খুবই ইজি। দেখো মলাস্কা যদি আমরা লিখি, দেখো মলাস্কা শব্দটা একটা মাত্র শব্দ থেকে আসছে। হ্যাঁ, এই পুরো শব্দটা আসছে মলাস্কাস শব্দ থেকে। ওকে, যার মানে কি নরম, ঠিক আছে, নরম। আচ্ছা, তার মানে আমি বুঝতেই পারলাম ওদের বডিটা কিরকম হবে বলতো, একদম সফট হবে, তাই না? দেহটা হচ্ছে একদম নরম হবে, দেহ একদম নরম। হ্যাঁ, এখন নরম দেহের বাহিরে তো আমাদের একটা কি লাগবে, প্রোটেকশন লাগবে, তাই না? একটা আবরণ লাগবে। তুমি যদি শামুক বা ঝিনুকের কথা চিন্তা করো, তুমি যদি শামুক ধরো, শামুক তো ভাই নরম মনে হয় না, মনে হয় কি শামুক ধরলেই তো শক্ত একটা জিনিস মনে হয় না, পাথরের মতো হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে এই যে নরম বডিটা আছে, এই নরম বডির বাহিরে একটা পর্দা আছে যার নাম হচ্ছে ম্যান্টল। হ্যাঁ, তোমাদের বইতে কিছু লেখা হয় নাই, আমি তোমাদের একটু বোঝানোর জন্য বলতেছি। এই ম্যান্টল থেকে একটা চুনময় জাতীয় পদার্থ ক্ষরণ হয়। সেই চুনময় জাতীয় পদার্থই হচ্ছে আলটিমেটলি নরম দেহের বাহিরে একটা প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে, যার নাম হচ্ছে খোলস বা শেল, তাই না? তাহলে দেহ হচ্ছে নরম, তার বাহিরে কি থাকবে, খোলস। হ্যাঁ, বাহিরে হচ্ছে খোলস দ্বারা আবৃত, খোলস দ্বারা আবৃত। এটা কি বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর তুমি যদি চিন্তা করে দেখো, আমি তোমাদের বইয়ের মতো করে বলতেছি, হ্যাঁ, এক্সট্রা কোনো ইনফরমেশন আসলে বলে দেওয়ার চেষ্টা করতেছি না। হ্যাঁ, বাট এখান থেকে চাইলে অনেক কিছুই পড়া যায়। তো এরপর দেখো আমরা পড়তে পারি হচ্ছে চলন অঙ্গ। চলন অঙ্গ, ওদের চলাচল করার জন্য কি থাকে জানো, একটা পেশিবহুল পা থাকে। হ্যাঁ, পেশিবহুল পা থাকে, মানে আমাদের পা যেরকম হয় না, আমাদের পায়ের মধ্যে তো অনেকগুলা মাংসপেশি আছে, সো ওদের পা গুলো অনেকটা এরকম, ঠিক আছে, মাংসপেশি যুক্ত পা থাকে। তারপর হচ্ছে শ্বসন কার্য, বাতাস থেকে যে অক্সিজেন নিচ্ছে, বাতাসে যে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে, তাই না? এই ঘটনাই হচ্ছে আমাদের শ্বসন কার্য। তার মানে শ্বসন কার্যের মধ্যে কাজটা কি হয় বলতো, অক্সিজেন বডির ভেতরে নেওয়া, কার্বন ডাই অক্সাইড বডি থেকে বের করা। এখন ওদের শ্বসন কার্য চালানোর জন্য ফুলকা যেমন আছে, কিছু কিছু প্রাণীতে যেমন ফুলকা থাকে, আবার কিছু কিছু প্রাণীতে কিন্তু ফুসফুসও থাকে। ওকে, বুঝতে পারছে বিষয়টা? আচ্ছা, তাহলে এই কয়েকটা ইনফরমেশন আমাদের বইয়ে আলোচনা করা আছে। এবার যদি দেখার চেষ্টা করি উদাহরণ, উদাহরণের মধ্যে আমরা কি পাবো, যেটা আমি বলতেছিলাম, শামুক এবং ঝিনুক। ওকে, বুঝতে পারছি, শামুক এবং ঝিনুক। আচ্ছা, গেল। এখান থেকে আরেকটা ইনফরমেশন, আরেকটা তথ্য আমাদের মনে হয় একটু জানা দরকার, বুঝছো? যেটা হচ্ছে আমি বলতে মনে হয় এখানে মিস্টেক করে ফেলছি, যে প্রাণী জগতে অ্যানিমিলিয়া রাজ্যে সবচেয়ে বড় পর্ব কোনটা জানো? সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। হ্যাঁ, মানে কি সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী কোথায় থাকে বলতো, কোন পর্বে থাকে? আর্থ্রোপোডায় থাকে। তার মানে তুমি কি বলতে পারো, এটাকে সবচেয়ে বৃহত্তম পর্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবচেয়ে বড় কোনটা আমি জানতে পারলাম। এবার সেকেন্ডে কে আছে? সেকেন্ডে আছে হচ্ছে মলাস্কা। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। খুবই ইম্পর্টেন্ট, এইগুলা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে ভাই আশা করি আমরা এই পার্টগুলো বুঝলাম। এবার চলে এসো পরেরটা, সেটা কি? একাইনোডার্মাটা। বুঝতে পারছো? একাইনোডার্মাটা। আচ্ছা, এবার আমরা একটু এক্সপ্লেন করি শব্দটা, একাইনোডার্মাটা বলতে কি বোঝায়। ওকে, একাইনোডার্মাটা খেয়াল করে দেখো। একাইনো এই শব্দটা মানে হচ্ছে কাটা। এটা কোত্থেকে আসছে আগে আমি বলে নিই। একাইনোস এখান থেকে আসছে। একাইনো শব্দটা মানে কি জানো? কাটা। ওকে, স্পাইকস বা কাটা। আর ডার্ম, ডার্ম শব্দটা মানে কি? ত্বক। আর আটা মানে কি বলতো? আটা ময়দা সুজি নাকি? না, বহন করা। ওকে, বুঝতে পারছি। তার মানে যেসব প্রাণী তাদের সমস্ত ত্বক জুড়ে বিভিন্ন কাটার মতো
গঠন বহন করে তারাই হচ্ছে একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী। ওকে, তাহলে তুমি যদি এখানে বৈশিষ্ট্য বলো, সবার প্রথম কোন বৈশিষ্ট্যটা বলবা বলতো? দেহত্বক হচ্ছে কাঁটাময়। হ্যাঁ, দেহত্বক হচ্ছে কাঁটাযুক্ত, এভাবে বলো। ওকে, আমরা বুঝতে পারলাম বিষয়টা। আচ্ছা, এরপর ভাই এই যে দেহটা, ওদের দেহটা কিন্তু একটু ইউনিক। তোমরা কি স্টারফিশ দেখছো না, তাই না? ওই যে আমরা একটা কার্টুন দেখতাম না, স্পঞ্জবব স্কোয়ার প্যান্টস, সেখানে প্যাট্রিক্স বলে একটা ক্যারেক্টার ছিল। ওই প্যাট্রিক্স কিন্তু একটা তারা মাছ, হ্যাঁ, স্টারফিশ। তো তুমি যদি স্টারফিশের গঠনটা দেখো, সেটা কিন্তু অনেকটা দেখতে এরকম, রাইট? এরকম দেখতে হয়। তা দেখো তো কতগুলা প্রান্ত আছে, 1 2 3 4 5, 5টা কিন্তু এখানে প্রান্ত থাকে, তাই না? আমি বলতে পারি এই একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী, এদের দেহ হচ্ছে সমান 5টি ভাগে বিভক্ত। হ্যাঁ, দেহ হচ্ছে সমান 5টি ভাগে বিভক্ত। ওকে, তো এই বৈশিষ্ট্যটাকে আমরা একসাথে কি বলি? এক বাক্যে বলি হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম প্রাণী। হ্যাঁ, পঞ্চ অরীয় প্রতিসম প্রাণী। আচ্ছা, আমি শব্দটার দরকার হয় আরেকবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি, খেয়াল করে দেখো। পঞ্চ মানে কি? 5। হ্যাঁ, অরীয় মানে কি জানো? অরীয় মানে শব্দটা তোমার রেডিয়াল থেকে, তুমি সংক্ষেপে মনে রাখো, অরীয় মানে হচ্ছে বিভাগ। হ্যাঁ, সমান সমান অংশ, সমান সমান টুকরা। তাহলে 5টা সমান সমান টুকরা থাকবে। এই ধরনের স্ট্রাকচার গুলোকে আমরা কি বলি? সিমেট্রিক বা প্রতিসম স্ট্রাকচার, তাই না? সমান সমান টুকরা, তাহলে প্রতিসম। আমরা একটু সিম্পল করে বললাম। হ্যাঁ, রাইট? তোমরা হচ্ছে সামনে যখন যাবা, 9 10 যখন যাবা বা ইন্টারমিডিয়েটে যখন যাবা, তখন দেখবে যে দ্বিপার্শ্বীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম, দ্বি অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম, এরকম বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্ন জিনিস আছে। তো আমি তোমাদের জন্য পড়াটাকে একটু সিম্পল রাখলাম। 5টা সমান সমান টুকরা যেগুলো দেখতে একই রকম, একসাথে কি বলতে পারি? পঞ্চ অরীয় প্রতিসম কিন্তু বলতে পারি। ঠিক আছে, খুব ভালো কথা। এরপর আর কি বৈশিষ্ট্য আমরা পড়তে পারি? আসো, আর হচ্ছে আমরা দেখতে পারি এখানে দেহকে আমরা অঙ্কীয় এবং পৃষ্ঠতলে ভাগ করতে পারি। অঙ্কীয় ও পৃষ্ঠীয় তলে ভাগ করা গেল, আমি মাথা কিন্তু চিহ্নিত করতে পারি না। হ্যাঁ, ভাগ করা গেলেও মাথা চিহ্নিত করা যায় না। হ্যাঁ, আর মাথাটা যে কোথায় আছে সেটা আমি কিন্তু আমরা বুঝতে পারি না। ওকে ভাইয়া, বিষয়টাকে বুঝতে পারছি, আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আর কি বৈশিষ্ট্য আমরা এখান থেকে পড়তে পারি। আরো কিন্তু বৈশিষ্ট্য পড়া সম্ভব। যেমন ধরো এখানে কি থাকে জানো? এখানে থাকে হচ্ছে পানি সংবহন তন্ত্র। হ্যাঁ, পানি সংবহন তন্ত্র। ওকে, যে তাহলে নামের মধ্যে বুঝতে পারতেছি যে সংবহন তন্ত্রে কি থাকবে? পানি পরিবাহিত হবে, পানি সংবহিত হবে, তাই না? মানে পানি হচ্ছে আদান প্রদান হবে, এরকম বিষয়টা। বাইরে থেকে ভেতরে আসবে, ভেতর থেকে বাইরে যাবে। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে চলনাঙ্গ। হ্যাঁ, চলনের জন্য যে অঙ্গটা চলনাঙ্গ, সেই চলনাঙ্গের নাম কি বলতো? এটার নাম হচ্ছে আমাদের নালিকা পথ। বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে টিউব ফিট। টিউব ফিট, সেটা বাংলা কি নাম? নালিকা পথ। ওকে, এবং এখান থেকে যদি আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য তোমাদের বলি, সেটা হচ্ছে একাইনোডার্মাটা এই পর্বতভুক্ত প্রাণীর সবাই হচ্ছে সামুদ্রিক। হ্যাঁ, সবাই হচ্ছে সামুদ্রিক। তুমি কিন্তু চাইলে এই পদ্মা নদীতে এটা খুঁজে পাবা না। হ্যাঁ, খুঁজে পাইতে গেলে বঙ্গোপসাগরে যাইতে হবে, তাই না? আচ্ছা, এখন যদি আমি এটার এক্সাম্পল পড়ার চেষ্টা করি, তাহলে দেখো উদাহরণ আমি কি পাবো? পাবো হচ্ছে মেনলি সমুদ্র তারা, তাই না? সমুদ্র তারা এবং সমুদ্র শসা, সি কিউকাম্বার, তাই না? এগুলো কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তাহলে আশা করি এটা আমাদের শেষ। এবার সবাই পরেরটা, সেটা কি? করডাটা। খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ মানুষ কিন্তু এই পর্বভুক্ত প্রাণী হয়। আসো তাহলে করডাটা একটু বোঝার চেষ্টা করি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটাও কিন্তু দুইটা টুকরায় ভাগ করা যেতে পারে শব্দটাকে, কর্ড আর হচ্ছে আটা। হ্যাঁ, তাহলে কর্ড শব্দটা মানে কি জানো? রজ্জু বা দড়ি।
হ্যাঁ, বা রশি, তাই না? অথবা এটাকে আমরা কিন্তু নালী বলতে পারি, বুঝতে পারছো? আর আটা মানে কি? বহন করা। তার মানে যেসব প্রাণী তাদের বডিতে রজ্জুর মতো একটা গঠন বহন করবে, তাই না? একটা দড়ির মতো গঠন তারা বহন করবে, তারাই হচ্ছে কর্ডাটা। তাহলে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই এই যে দড়ির মতো, নালীর মতো বা রশির মতো যে গঠনটা, এই গঠনটা আসলে কি? হ্যাঁ, আমাদের প্রাণী বডির মানে একটা প্রাণীর মধ্যে আসলে এরকম গঠন কিভাবে আসতে পারে, তাই না? এরকম দড়ি কিভাবে আসতে পারে? এই গঠনটাকে মেনলি আমরা বলি হচ্ছে নটোকর্ড। হ্যাঁ, নটোকর্ড, বুঝতে পারছি? ইজ ইট ক্লিয়ার? এখন নটোকর্ড কি? নটোকর্ড হচ্ছে কর্ডাটা পর্বভুক্ত প্রাণীর বডিতে থাকা একটা বিশেষ টাইপের অঙ্গ, একটা স্পেশাল টাইপের অঙ্গ, যেটা আমাদের কি হয়, নরম হইতে পারে, নমনীয় কিন্তু দৃঢ়, বুঝতে পারছো? দৃঢ়, নমনীয় বা দৃঢ়, মানে সহজে তুমি মচকাইতে পারবা না, ভাঙতে পারবা না, এবং অখণ্ডায়িত, কোনো খণ্ড নাই, একটা অঙ্গ। ওকে, তাহলে নরম, নমনীয়, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গই হচ্ছে আমাদের সেই নটোকর্ড। এই নটোকর্ড কারে থাকবে? শুধুমাত্র কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের বডিতে পাওয়া যাইতে পারে, এরকম বিষয়টা। আচ্ছা, এবার আসো আমি যদি এটার বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি। সবার প্রথম বৈশিষ্ট্য কি? এদের বডিতে সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায়, মানে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নটোকর্ড থাকবে। ওকে, হয় সারা জীবনই থেকে যাবে অথবা একটা সময় থাকবে, পরবর্তী সময় কিন্তু আর পাওয়া যাবে না। ওকে, বুঝতে পারছি? আমি এভাবে বলতে পারি সারা জীবন বা ভ্রূণ অবস্থায়, নটোকর্ড পাওয়া যায়। হ্যাঁ, দেহের ভেতরে নটোকর্ড পাওয়া যায়। এটা আমি আরেকটু ভালো করে লিখি, কই পাওয়া যায় আমি বলি। ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দিকে, তাই না, বা পৃষ্ঠদেশে নটোকর্ড পাওয়া যেতে পারে। নটোকর্ড পাওয়া যায়, বুঝতে পারলাম? আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, কঠিন কোনো কথা না, কিন্তু নটোকর্ডটা বুঝলেই হবে। নটোকর্ডের ব্যাখ্যা কিন্তু এখানে আমরা ক্লিয়ার করে ফেলছি। এরপর আসো ভাই, যেখানে নটোকর্ড থাকে তার ঠিক সামনে আরেকটা গঠন থাকে, যেটাকে আমরা কি বলি? নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। তাহলে পৃষ্ঠদেশে বা পৃষ্ঠীয় দিকে একক এবং ফাঁপা একটা গঠন থাকে, তাই না, যেটাকে আমরা কি বলতেছি? স্নায়ু রজ্জু। বুঝতে পারলাম? তাহলে দেখো আমি একটু এক্সপ্লেন করি। একক মানে কি? সিঙ্গেল, একটা, এরকম টুকরা নাই। ফাঁপা মানে কি বলতো? ফাঁপা মানে হচ্ছে ভেতরের জায়গাটা ফাঁকা, ভেতরের জায়গাটা খালি, এরকম। নটোকর্ড কিন্তু একটা নিরেট অঙ্গ, বুঝছো? ভেতরের জায়গাটা কিন্তু ফাঁকা না, ভরাট করা। বাট স্নায়ুরজ্জু হচ্ছে একটা ফাঁপা অঙ্গ, ভেতরের জায়গাটা খালি, শূন্য, এরকম বিষয়টা। ওকে, বিষয়টাকে আমরা ধরতে পারছি। আচ্ছা, আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেটা হচ্ছে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র। গলবিলীয় ফুলকা ছিদ্র। তো চিন্তা করে দেখো, এদের বডিতে সাইড বরাবর, তুমি যদি হাঙর মাছ চিন্তা করো, হাঙর মাছের সাইডটা চিন্তা করো, হ্যাঁ, তাহলে বডির সাইড বরাবর কি থাকবে? কিছু স্পেশাল টাইপের স্লিট বা ছিদ্রপথ থাকবে, ঠিক আছে? এই ছিদ্রপথ কোথায় নিয়ে যায়? ফুলকায় নিয়ে যায়। ফুলকার কাজ কি? শ্বসন কার্য চালনা করা, রাইট? সো গলবিল বলতে আবার কি বোঝায়? মুখের ভিতরে ফাঁকা জায়গাটা। তার মানে যেই ছিদ্রপথ দিয়ে, হ্যাঁ, বাইরের থেকে যে আমাদের এলিমেন্টস গুলো আছে, পানি বলো বা বাতাস বলো, হ্যাঁ, সেই উপাদানগুলো হচ্ছে গলবিল অঞ্চলে চলে আসতে পারে। সেটাই হচ্ছে আমাদের গলবিলীয় ফুলকা ছিদ্র, তাই না? কোথায় থাকবে? আমাদের বডি সাইড বরাবর থাকবে, হ্যাঁ, বা পার্শ্ব বরাবর থাকে। এখন বলতে পারো ভাই আমাদের বডিতে তো আমাদের ফুসফুস আছে, তাই না? ফুসফুস দিয়ে আমরা হচ্ছে সুন্দর মতো বাতাস হচ্ছে আদান প্রদান করতে পারি, তাই না? নিতে পারি, ছাড়তে পারি। আমাদের বডিতে কি এরকম ফুলকা ছিদ্র ছিল? উত্তর হচ্ছে হ্যাঁ,
আমাদের বইতেও কিন্তু এরকম ফুলকা ছিদ্র ছিল, বাট পরবর্তীতে এই ফুলকা ছিদ্র, এই গলবিলীয় ফুলকা ছিদ্র, এটা হচ্ছে কনভার্ট হয়ে গেছে, বুঝছো? কনভার্ট হয়ে সেটা হচ্ছে বিলীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই না? কারণ আমাদের তো আর ফুলকার দরকার নেই। ফুলকা হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য, আর ফুসফুস হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য। আমরা তো একটা উন্নত প্রাণী, সো আমাদের কিন্তু ফুসফুস তৈরি হয়ে গেছে। তার মানে এই ছিদ্রপথ কিন্তু খুব একটা দেখা যায় না আমাদের ডেভেলপমেন্টের সময়, বুঝতে পারছি? সো অত কঠিন করে পড়ার কিছু নাই, জাস্ট আমরা সংক্ষেপে একটু মনে রাখবো যে কর্ডাটার ইন জেনারেল, হ্যাঁ, ইন জেনারেল কিন্তু আমরা গলবিলীয় ফুলকা ছিদ্র পাইতে পারি। দেখবা তোমাদের বই এভাবে বলা আছে কি, সারা জীবন হয় ফুলকা ছিদ্রগুলো থেকে যায়, অথবা কোন একটা পর্যায়ে হচ্ছে ফুলকা ছিদ্র থাকে, পরবর্তীতে আর থাকে না। তাহলে মানুষ কোন পর্যায়ে পড়লো? সেকেন্ড ক্যাটাগরিতে পড়লো, তাই না? কোন একটা পর্যায়ে ছিল, এরপরে কিন্তু আর ছিল না। এবার যদি আমরা উদাহরণগুলো ভাইয়া একটু পড়ি, উদাহরণগুলো যে ভাইয়া পড়ি, এখানে উদাহরণের মধ্যে কি আছে? মাছ আছে, তাই না? পাখি আছে, মানুষ আছে, বাঘ ভাল্লুক আছে, গরু ছাগল আছে, সবই এখানে আছে, তাই না? আমরা যাদের চিনি বেশিরভাগ কিন্তু এখানে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসা হচ্ছে পরে যদি আমরা দেখার চেষ্টা করি কর্ডাটার উপপর্ব সমূহ। আচ্ছা, তো আমরা যদি এখানে পুরো প্রাণী জগৎকে আবার একটু ভেঙে ভেঙে তোমাদের দেখানোর চেষ্টা করি, তাহলে এই জিনিসগুলো তোমাদের একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি পুরো জিনিসটা আরেকবার ভেঙে দেখাচ্ছি। তো আমরা যদি মনে রাখি, আমি মনে হয় প্রথম ক্লাসে বলছিলাম যে বিজ্ঞানী হুইটেকার তিনি কি করছিলেন, তিনি হচ্ছে আমাদের জীব জগৎকে মোটা দাগে 5টা ভাগে ভাগ করছিলেন। আমরা শুধুমাত্র লাস্টের ভাগটা নিয়ে আলোচনা করি, যার নাম কি? অ্যানিমেলিয়া, বুঝছো? অ্যানিমেলিয়া, ঠিক আছে? এই যে অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়াকে আবার আমরা 2টা মোটা দাগে ভাগ করতাম, তাই না? রাইট, মেজর পর্ব, নন মেজর পর্ব, রাইট, মনে আছে তো? আচ্ছা, ঠিক আছে। সো ওই যে মেজর পর্ব, আচ্ছা আমি লিখে দিই তাহলে, এটা হচ্ছে মেজর পর্ব আর এটা হচ্ছে নন মেজর পর্ব। ওকে, এরকম বিষয়টা। নন মেজর তো আমরা খুব একটা পড়ি না। মেজরের মধ্যে আবার কি দেখছিলাম, 9টা পর্ব থাকে। 9টা পর্ব। এই 9টার মধ্যে প্রথম 8টাকে আমরা কি বলতেছি, কি বলি জানো? নন কর্ডেট পর্ব। নন কর্ডেট পর্ব 8টা। আর লাস্টেরটাকে আমরা কি বলি? কর্ডেট পর্ব, তাই না? মানে আমরা যেটা কর্ডাটা পড়লাম না, সেটাই কিন্তু কর্ডেট। এভাবে তুমি চিন্তা করো, যারা কর্ডাটার মধ্যে অন্তর্ভুক্ত প্রাণী, তাদেরকে আমরা কর্ডেট প্রাণী বলতে পারি। আচ্ছা, এই যে কর্ডেট প্রাণী, এটাকে আবার মোটা দাগে 2টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এটাকে মেনলি 3টা ক্যাটাগরিতেও তুমি ভাগ করতে পারবা। আমি আগে তাহলে ক্যাটাগরিটা একটু বলে দিই। 3টা ভাগে আমরা ভাগ করতে পারি, বুঝতে পারছো? প্রথমটা কি? ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা। তারপর হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা। লাস্ট হচ্ছে আমাদের ভার্টিব্রাটা, ঠিক আছে? তাহলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এর মধ্যে এই যে আমি বললাম ভার্টিব্রাটা, এদের বডিতে মিললে কি পাওয়া যায়? মেরুদণ্ড পাওয়া যায়। সো এরাই হচ্ছে সেই মেরুদণ্ডী প্রাণী, বুঝছো? তাহলে উপরে এই 2টা কি হবে? অমেরুদণ্ডী প্রাণী। তাহলে তোমরা কি এই জিনিসটা এখন ক্লিয়ার হইতে পারছো কিনা আমাকে একটু বলো তো, যে সকল মেরুদণ্ডী প্রাণী হচ্ছে কর্ডেট প্রাণী, তাই না? বাট সকল কর্ডেট কিন্তু মেরুদণ্ডী প্রাণী না। কেন? কারণ অমেরুদণ্ডী প্রাণী কিন্তু কর্ডাটার মধ্যে থাকা সম্ভব। তারা 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 কে কে? ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। একটু বিষয় কি তোমাদের ক্লিয়ার কিনা বলো তো? তাহলে এই জিনিসটা, এই প্রশ্নটা তোমরা একটু মাথায় রাখো যে সকল মেরুদণ্ডী প্রাণী হচ্ছে কর্ডাটা পরভুক্ত প্রাণী বা কর্ডেট বলা যেতে পারে। বাট সকল কর্ডেট কিন্তু মেরুদণ্ডী প্রাণী না, কারণ তার মধ্যে কিন্তু ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা থাকতে পারে। ওকে, আচ্ছা। সো ভাই আজকে তোমাদের আরেকটু সামান্য জিনিস পড়াই, সেটা কি? ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এই 2টা জিনিস আমি তোমাদের সামান্য করে পড়াই দিচ্ছি। হ্যাঁ, তোমাদের বই আসলে অত বেশি ইনফরমেশন লেখা নাই এবং এগুলো আমাদের অত বেশি পরীক্ষায় আসেও না। হ্যাঁ, সো আমি অল্প কথা শেষ করে দিব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ভার্টিব্রাটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। এখান থেকে প্রশ্ন আসার টপিক কিন্তু অনেক অনেক বেশি। আচ্ছা, তাহলে আসলে আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, তো আমরা প্রথমে হচ্ছে এগুলোকে সাইড বাই পড়ে ফেলি, সমস্যা নেই, ছোট ছোট জিনিস। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আর একটা হচ্ছে সেফালোকর্ডাটা। ওকে, বুঝতে পারলাম? আচ্ছা,
এবার আসো ভাই আমরা একটু ওয়ার্ড গুলাকে ডাইসেক্ট করি, এক্সপ্লেন করে পড়ার চেষ্টা করি। ইউরো শব্দটা মানে হচ্ছে লেজ, বুঝছো? এটা মানে কি বলতো? লেজ। অর্থাৎ যেসব প্রাণীর লেজের মধ্যে নটকট থাকে, সোজা কথা, তাই না? তাহলে যদি আমি এভাবে বলি যে লার্ভা দশায়, মানে দেহের প্রাথমিক অবস্থায়, তুমি চিন্তা করো বাচ্চা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় লার্ভা দশায় কি থাকে? লেজের মধ্যে নটকট থাকে, তাই না? লেজে নটকট থাকবে এবং সেই লার্ভা দশার কথা চিন্তা করো প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থা আর লার্ভা দশা অত বেশি পার্থক্য নাই, হ্যাঁ, সমস্যা নাই, তুমি যেটা ইচ্ছে লেখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো প্রাথমিক অবস্থায় কি থাকে আমাদের? আমাদের হচ্ছে থাকবে হচ্ছে স্নায়ুরজ্জু, বুঝছো? স্নায়ুরজ্জু থাকে, যেটা হচ্ছে পরবর্তীতে বিলীন হয়ে যায়, বুঝতে পারছো? নষ্ট হয়ে যায়, এরকম বিষয়টা। আচ্ছা, গেল। এবার তুমি যদি আসো যে এক্সাম্পল গুলাতে, উদাহরণ, উদাহরণ অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি দেখবা উদাহরণে কোন পানিটা দেওয়া আছে তোমাদের বইয়ে, অ্যাসিডিয়া, একটু জানলে হচ্ছে, ঠিক আছে? অ্যাসিডিয়া, এটা একটা গণের নাম। হ্যাঁ, আচ্ছা, তোমাদের নামকরণ এখনো পড়ায় নেই, সমস্যা নেই। এরপর আসো ভাই সেফালোকর্ডাটা। সেফালো শব্দটা মানে কি জানো? মাথা। বুঝতে পারলাম? তার মানে যেসব প্রাণীর মাথার মধ্যে নটকট থাকে, এরকম বিষয়টা। তাহলে তুমি যদি এটা বৈশিষ্ট্য বলো, দেখা যায় কি সারা জীবনই এদের বডিতে হচ্ছে নটকটটা থেকে যায়। হ্যাঁ, তাহলে সারা জীবনই এদের দেহে বা এদের মাথায় নটকট থাকে। নটকট থাকে। ওকে, সেকেন্ড বৈশিষ্ট্য কি? এগুলো দেখতে মাছের মতো, বাট এদেরকে কিন্তু আমরা মাছ বলি না। এদের দেখতে মাছের মতো মনে হয়, বাট এরা কিন্তু আসলে মাছ না। মাছ তাহলে কারা, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, ভার্টিব্রাটার মধ্যে পড়বো, সমস্যা নেই। এবার সবাই উদাহরণের মধ্যে আমরা কি পড়বো? ব্রাঙ্কিওস্টোমা। হ্যাঁ, ব্রাঙ্কিওস্টোমা, ঠিক আছে? পুরো নামটা হচ্ছে এরকম যে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম, অত কিছু দরকার নেই। হ্যাঁ, জাস্ট আমরা একটুকুই পড়লাম। তাহলে আজকে লেকচার এই পর্যন্ত ছিল। ইনশাআল্লাহ আমার সামনের ক্লাস হচ্ছে ভার্টিব্রাটা, এবং তার পুরো ডিটেলসটা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।